দিল্লির বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা ওবেরয় গ্রুপের গগনচুম্বী কাঁচের ইমারত। আরিয়ান যখন সেই ভবনের ভেতর পা রাখল, তার মনে হচ্ছিল যেন পুরো পৃথিবীটাই আজ তার পদতলে। পরনের বহুমূল্য আরমানি স্যুটের ভাঁজটা একটু ঠিক করে নিয়ে সে ঠোঁটের কোণে এক অহংকারী হাসি ফুটিয়ে তুলল। তার চোখে মুখে ছিল এক আকাশ আত্মবিশ্বাস আর জেদ। রিজনাল ডিরেক্টরের পদটা যে কেবল তার জন্যই অপেক্ষা করছে, সেই বিষয়ে তার বিন্দুমাত্র সন্দেহ ছিল না। কারণ তার শ্বশুর, দিল্লির নামকরা ধনকুবের মিস্টার কাপুর, ইতিমধ্যেই বোর্ডের সদস্যদের সাথে ঘুঁটি সাজিয়ে ফেলেছিলেন। আজ শুধু একটা আনুষ্ঠানিকতা মাত্র। কিন্তু আরিয়ান ঘুণাক্ষরেও জানতে পারেনি যে তার এই আকাশচুম্বী অহংকারের প্রাসাদে আজ এমন এক ভূমিকম্প আঘাত হানতে চলেছে যা তার অস্তিত্বকে ধূলিসাৎ করে দেবে। ইন্টারভিউ রুমের ভারী মেহগনি দরজাটা যখন সে ঠেলে ভেতরে ঢুকল, তখন সে জানত না যে সে আসলে নিজের ধ্বংসের দরজাই খুলল। রুমের ভেতরের পরিবেশ খুব শান্ত এবং পেশাদার ছিল। বিশাল ডিম্বাকার টেবিলের ওপাশে একটি চামড়ার ভারী চেয়ার ঘোরানো ছিল, যার ওপর চিফ হিউম্যান রিসোর্স অফিসার বসেছিলেন। আরিয়ান তার ফাইলটা টেবিলে রাখল এবং তার চিরপরিচিত অহংকারী সুরে গুড মর্নিং ম্যাম বলল। যখনই চেয়ারটা ধীরে ধীরে ঘুরল এবং সেই নারী তার মুখ ওপরে তুলল, আরিয়ানের নিঃশ্বাস যেন তার গলাতেই আটকে গেল। তার পায়ের তলা থেকে মাটি সরে গেল এবং কপালে ঠান্ডা ঘামের বিন্দু ফুটে উঠল। তার সামনে অন্য কেউ নয়, বরং কাব্যা বসেছিল। সেই কাব্যা যাকে সে 5 বছর আগে এক বৃষ্টির রাতে নির্মমভাবে ছেড়ে দিয়েছিল। আরিয়ানের চোখের সামনে সেই দৃশ্যটা বিদ্যুতের মতো ঝলসে উঠল। যখন কাব্যা তার অসুস্থ মায়ের অপারেশনের জন্য টাকার ভিক চেয়ে তার পায়ে লুটিয়ে পড়েছিল, সেই সময়ে আরিয়ান তাকে ধাক্কা মেরে দূরে সরিয়ে দিয়েছিল এবং তার নতুন ধনী গার্লফ্রেন্ড রিয়ার দামি গাড়িতে বসে সেখান থেকে চিরকালের জন্য চলে গিয়েছিল। কিন্তু আজকের কাব্যাকে সেই অসহায় এবং নিরুপায় মেয়েটা একদমই মনে হচ্ছিল না। সে একটা গাঢ় নীল রঙের বিজনেস স্যুট পরেছিল এবং তার চোখে কোনো আবেগ ছিল না, শুধু একটা বরফের মতো শীতলতা ছিল যা আরিয়ানের অহংকারকে চিরে দিচ্ছিল। কাব্যা এক নজর আরিয়ানের কাঁপতে থাকা হাতগুলোর দিকে তাকাল এবং তারপর খুব শান্ত কিন্তু অধিকারপূর্ণ গলায় তাকে চেয়ারে বসার ইশারা করল। সে আরিয়ানের রেজিউমে খুলল এবং কোনো ব্যক্তিগত আবেগ ছাড়াই সেটা পড়তে শুরু করল। আরিয়ান তার ঘাবড়ানি লুকানোর জন্য একটা নকল হাসির আশ্রয় নিল। সে ভাবল যে কাব্যা হয়তো এখনও তাকে ভালোবাসে অথবা অন্তত মিস্টার কাপুরের নাম শুনে ভয় পাবে। সে ইচ্ছে করে তার বিয়ের আংটিটা ঘোরাতে ঘোরাতে বলল যে সে আশা করেনি একজন সামান্য ক্লার্ক থেকে সে এত তাড়াতাড়ি এই চেয়ার পর্যন্ত পৌঁছে যাবে। আরিয়ান খুব চালাকি করে তার শ্বশুর মিস্টার কাপুরের নাম নিল এবং মনে করিয়ে দিল যে এই কোম্পানিতে তার কত বড় বিনিয়োগ ও প্রতিপত্তি আছে। কাব্যার মুখে কোনো চিন্তার ভাঁজ পড়ল না। সে আরিয়ানের হুমকিগুলোকে এমনভাবে উপেক্ষা করল যেন কোনো মাছি তাড়াচ্ছে। সে তার ফাইল বন্ধ করল এবং আরিয়ানের চোখে সোজা তাকিয়ে বলল যে এটা ওবেরয় গ্রুপ, এখানে আত্মীয়তা নয় বরং যোগ্যতা কথা বলে। কাব্যার সাথে সাথে কর্পোরেট স্ট্র্যাটেজি এবং ইন্টারন্যাশনাল মার্কেট রিস্ক ম্যানেজমেন্টের সাথে জড়িত এমন কিছু জটিল এবং গভীর প্রযুক্তিগত প্রশ্ন জিজ্ঞাসা করতে শুরু করল যার জবাব আরিয়ানের কাছে একদমই ছিল না। আরিয়ান তোতলাতে লাগল। তার কাছে কাব্যার তীক্ষ্ণ এবং ধারালো প্রশ্নগুলোর কোনো শক্ত জবাব ছিল না। সে বারবার প্রসঙ্গ বদলানোর চেষ্টা করছিল এবং পুরনো কথার আশ্রয় নিয়ে কাব্যাকে মানসিকভাবে দুর্বল করার চাল চলছিল। কিন্তু কাব্যা একজন দক্ষ শিকারীর মতো তাকে নিজের প্রশ্নের জালে আটকে ফেলছিল। এসির ঠান্ডা থাকার পরও রুমের তাপমাত্রা আরিয়ানের কাছে খুব গরম লাগছিল। তার টাইটা এখন তার কাছে ফাঁসির দড়ির মতো মনে হতে শুরু করেছিল। কয়েক মিনিটের মধ্যেই এটা স্পষ্ট হয়ে গেল যে আরিয়ান এই পদের জন্য একদমই যোগ্য ছিল না। তার সমস্ত ডিগ্রি এবং সুপারিশ কাব্যার অভিজ্ঞতার সামনে বেকার প্রমাণিত হচ্ছিল। কাব্যা তার কলমটা টেবিলে রাখল এবং খুব স্পষ্ট ভাষায় বলল যে আপনার প্রোফাইল আমাদের কোম্পানির মানদণ্ডের সাথে মেলে না মিস্টার আরিয়ান। কাব্যা দরজার দিকে ইশারা করল এবং বলল যে আমরা অন্য কোনো প্রার্থীকে এই পদের জন্য বেছে নেব, আপনি এখন যেতে পারেন। আরিয়ানের মুখ রাগ এবং অপমানে লাল হয়ে গিয়েছিল। যে মেয়েটাকে সে কাল তার পায়ের ধুলো ভেবেছিল, আজ সে তাকে এত বড় কোম্পানি থেকে বাইরের রাস্তা দেখিয়ে দিচ্ছিল। সে ঝটকা দিয়ে তার ফাইলটা তুলল এবং নিজের চেয়ারটা জোরে পেছনে ঠেলে দিয়ে সেখান থেকে দাঁড়িয়ে পড়ল।
দরজা পর্যন্ত পৌঁছনোর আগে সে ঘুরে কাব্যাকে এক ঘৃণাপূর্ণ দৃষ্টিতে দেখল এবং মনে মনে কসম খেল যে সে এই অপমানের প্রতিশোধ খুব জলদি আর খুব ভয়ঙ্করভাবে নেবে। ওবেরয় গ্রুপের বিশাল ইমারতের বাইরে বের হবার সময় আরিয়ানের পা ভারী হয়ে গিয়েছিল এবং তার মাথার রাগে ফুটছিল। রোদের কড়া আলো তার ভেতরের আগুনকে কমাতে পারছিল না, যা কাব্যার শান্ত আর বরফ শীতল মুখের কথা মনে করে জ্বলে উঠেছিল। নিজের চমৎকার চকচকে মার্সিডিজ গাড়ির কাছে পৌঁছে সে তার ব্রিফকেসটা জোরে বনেটের উপর আঁচড়ে ফেলল। পার্কিংয়ের গার্ড তাকে অবাক হয়ে দেখছিল। কিন্তু আরিয়ানের কারোর পরোয়া ছিল না, তা শুধু প্রতিশোধ চাইছিল। গাড়ির ভেতরে বসতেই আরিয়ান সবার আগে তার স্ত্রী রিয়াকে ফোন করল। ফোন ধরতেই সে একটা খুব মন গড়া আর মিথ্যে গল্প শোনাতে শুরু করল যে কিভাবে কাব্যা ইচ্ছে করে তার সাথে খারাপ ব্যবহার করেছে। সে রিয়াকে উস্কে দিয়ে বলল যে কাব্যা এখনও তাদের অতীত নিয়ে তাকে ঘৃণা করে এবং এখন নিজের পদের ভুল ফায়দা তুলে তাকে ধ্বংস করতে চায়। রিয়া যে সবসময় অহংকারী আর ঈর্ষা কাতর ছিল, স্বামীর কথা শুনে সে রেগে আগুন হয়ে গেল। রিয়া ফোনে চিৎকার করে বলল যে ওই 2 পয়সার মেয়ের এত সাহস কি করে হলো যে সে কাপুর পরিবারের জামাইয়ের অপমান করে। সে আরিয়ানকে সান্ত্বনা দিল এবং কথা দিল যে সে আজ রাতেই তার বাবার সাথে এই বিষয়ে কথা বলবে। রিয়ার ধারণা ছিল যে টাকা আর প্রতিপত্তি দিয়ে দুনিয়ার যে কোনো জিনিস কেনা বা গুঁড়িয়ে দেওয়া যায়, আর কাব্যা তো তাদের সামনে একটা সামান্য খড়কুটো, যাকে তারা সহজেই নিজেদের পায়ের নিচে পিষে ফেলবে। আরিয়ান ফোন রাখল এবং একটা কুটিল হাসি তার ঠোঁটে ভেসে উঠল। সে জানত যে তার চাল একদম সঠিক জায়গায় লেগেছে। তারা শেয়ার হোল্ডার ছিল এবং বোর্ড মিটিংগুলোতে তাদের কথার অনেক দাম দেওয়া হতো। আরিয়ান তার গাড়ির ইঞ্জিন স্টার্ট করল এবং তার শ্বশুরবাড়ির দিকে গাড়ি ঘুরিয়ে নিল। তার বিশ্বাস ছিল যে কাল সকাল কাব্যার জন্য এই কোম্পানিতে শেষ দিন প্রমাণিত হবে এবং সে ওই চেয়ারে রাজত্ব করবে। এদিকে ইন্টারভিউ রুমে কাব্যা একদম শান্ত হয়ে বসেছিল। সে তার টেবিলে রাখা জলের গ্লাস থেকে এক ঢোক খেল এবং জানালা দিয়ে বাইরে দিল্লির বিশাল দিগন্তের দিকে তাকিয়ে রইল। আরিয়ানের ফিরে আসা কোনো কাকতলি কথা ছিল না। সে জানত যে এই মানুষটা কখনো পরিশ্রমে ওপরে উঠতে চায় না, বরং সবসময় শর্টকাট খোঁজে। 5 বছর আগে যে জল সে ফেলেছিল তা তাকে দুর্বল করার বদলে লোহার মতো মজবুত বানিয়ে দিয়েছিল। সে জানত যে আরিয়ান এখন চুপ করে বসবে না। কাব্যা নিজের ল্যাপটপ খুলল এবং কোম্পানির কিছু পুরনো রেকর্ড ঘাঁটতে শুরু করল। সে জানত যে কোম্পানিতে মিস্টার কাপুরের হস্তক্ষেপ অনেক বেশি এবং তিনি তার জামাইকে ভেতরে ঢোকানোর জন্য যে কোনো পর্যায়ে পর্যন্ত যেতে পারেন। সে তার অ্যাসিস্ট্যান্টকে ইন্টারকমে কল করল এবং বোর্ড অফ ডিরেক্টরসের আগামী মিটিংয়ের এজেন্ডা তৈরি করার নির্দেশ দিল। কাব্যা এখন কোনো সহজ সরল মেয়ে ছিল না। সে একজন দক্ষ দাবারু হয়ে গিয়েছিল, যে তার শত্রুর প্রতিটি চালের আন্দাজ করতে পারত। রাতের সময় হয়ে গিয়েছিল এবং ওবেরয় গ্রুপের অফিস এখন প্রায় ফাঁকা ছিল। কাব্যা তখনও তার ডেস্কে বসে কিছু গুরুত্বপূর্ণ ফাইল পর্যালোচনা করছিল। কেবল তার টেবিল ল্যাম্পের আলো রুমের অন্ধকারকে চিরে দিচ্ছিল। আজকের দিনটা তার জন্য মানসিকভাবে খুব ক্লান্তিকর ছিল, কিন্তু সে নিজের কোনো অনুভূতিকে নিজের কাজের ওপর ভারী হতে দিল না। নিজের মায়ের ছবির দিকে তাকিয়ে সে একটা দীর্ঘশ্বাস নিল এবং নিজেকে কথা দিল যে সে কখনো মাথা নোয়াবে না। অন্যদিকে কাপুর ম্যানচানে একটা বড় ঝড় ওছে গিয়েছিল। মিস্টার কাপুর তার বিলাসবহুল ড্রয়িং রুমে রাগে এদিক ওদিক পায়চারা করছিলেন। তার হাতে হুইস্কির গ্লাস ছিল। আরিয়ান এবং রিয়া সোফায় বসে তার রাগকে আরও উস্কে দেওয়ার কাজ করছিল। মিস্টার কাপুর নিজের গ্লাসটা টেবিলে জোরে আছড়ে ফেললেন এবং বললেন যে ওবেরয় গ্রুপে তার টাকার বিনিয়োগ আছে এবং কোনো কর্মী তার জামাইকে এভাবে বেইজ্জত করে চাকরি থেকে বের করতে পারে না, সে যেই হোক না কেন। আর কোনো সময় নষ্ট না করে মিস্টার কাপুর সোজা ওবেরয় গ্রুপের চেয়ারম্যানকে ফোন করে বসলেন। তিনি খুব কড়া ভাষায় নিজের ক্ষোভ প্রকাশ করলেন এবং পরিষ্কার হুমকি দিলেন যে আরিয়ান যদি ওই পথটা না পায় তবে তিনি তার সমস্ত বিনিয়োগ কোম্পানি থেকে বের করে নেবেন। চেয়ারম্যান খুব বুদ্ধিমান এবং পরিণত একজন মানুষ ছিলেন, কিন্তু তিনি এটাও জানতেন যে মিস্টার কাপুরের হঠাৎ বিনিয়োগ তুলে নেওয়ার ফলে কোম্পানিকে অনেক বড় আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হবে। এই জন্য তিনি বিষয়টি দেখার আশ্বাস দিলেন। চেয়ারম্যান ফোন রাখলেন এবং তার কপালে চিন্তার রেখা ফুটে উঠল। তিনি কাব্যার যোগ্যতা এবং তার সততার ওপর সম্পূর্ণ ভরসা করতেন, কিন্তু কোম্পানির স্বার্থকেও বাজি রাখা যেত না। তিনি সাথে সাথে কাব্যাকে পরদিন সকালে একটা জরুরি মিটিংয়ের জন্য নিজের কেবিনে ডাকলেন। এটা এমন একটা পরিস্থিতি ছিল যেখানে একদিকে কোম্পানির আদর্শ ছিল আর অন্যদিকে ব্যবসায়িক বাধ্যবাধকতা। চেয়ারম্যান জানতেন যে তাকে একটা খুব কঠিন এবং কড়া সিদ্ধান্ত নিতে হবে, যা হয়তো কাব্যার পছন্দ হবে না। পরদিন সকালে দিল্লির আকাশে কালো মেঘ ছেয়েছিল,
যা হয়তো আসন্ন ঝড়ের সংকেত দিচ্ছিল। কাব্যা পুরো আত্মবিশ্বাসের সাথে চেয়ারম্যানের কেবিনে প্রবেশ করল। চেয়ারম্যান খুব শান্ত কিন্তু ভারী গলায় তাকে পুরো পরিস্থিতি সম্পর্কে জানালেন। তিনি কাব্যাকে বোঝালেন যে মিস্টার কাপুরের চাপের কারণে তাদের আরিয়ানকে কোম্পানিতে নিতেই হবে, অন্তত কিছু সময়ের জন্য, যতক্ষণ না অন্য কোনো রাস্তা বেরোয়। কাব্যা কোনো আপত্তি না জানিয়ে এটা মেনে নিল। কাব্যার মুখে কোনো হতাশা বা রাগ ছিল না। সে চেয়ারম্যানকে শুধু এটুকু বলল যে যদি আরিয়ানকে কোম্পানিতে আসতেই হয় তবে তাকে একটা প্রবেশন পিরিয়ডে রাখা উচিত, যাতে তার কাজের ওপর নজরদারি করা যায়। চেয়ারম্যান এই কথায় রাজি হয়ে গেলেন। কাব্যা যখন কেবিন থেকে বাইরে বেরোল তখন তার ঠোঁটে একটা হালকা রহস্যময় হাসি ছিল। সে জানত যে আরিয়ানের মতো লোভী এবং অসাধু মানুষ খুব জলদি কোনো না কোনো বড় ভুল করবে, এবং সে শুধু সেই মুহূর্তটারই অপেক্ষা করবে। পরের দিনই আরিয়ান পুরো অহংকারের সাথে ওবেরয় গ্রুপের অফিসে প্রবেশ করল। তার মাথা গর্বে উঁচু ছিল এবং তার হাঁটায় এক অদ্ভুত দম্ভ ছিল, যেন সে কোনো বহুজাতিক কোম্পানির নতুন কর্মী নয়, বরং তার মালিক। এইচআর ডিপার্টমেন্ট থেকে নিজের নিয়োগপত্র নেওয়ার সময় সে সেখানে উপস্থিত কর্মীদের ওপর নিজের প্রভাব খাটানোর চেষ্টা করল। সে ইচ্ছে করে উঁচু গলায় নিজের শ্বশুর মিস্টার কাপুরের নাম অনেকবার উল্লেখ করল, যাতে প্রতিটা মানুষ জেনে যায় যে তার দৌড় কত দূর এবং তাকে কেউ সহজেই ছুঁতে পারবে না। নিজের কেবিনে বসতেই আরিয়ান তার নোংরা রাজনীতি শুরু করে দিল। সে নিজের টিমের সদস্যদের সাথে মিটিংয়ের বাহানায় কাব্যার ভাবমূর্তি নষ্ট করার কাজ শুরু করল। সে খুব চালাকি করে গুজব ছড়াল যে কাব্যা কলেজের দিনগুলোতে তার পেছনে পাগল ছিল। যখন সে কাব্যাকে প্রত্যাখ্যান করেছিল তখন সে এখন নিজের পদের ফায়দা তুলে তার থেকে প্রতিশোধ নিচ্ছে। আরিয়ানের এই মিথ্যে গল্পগুলো অফিসে একটা অদ্ভুত পরিবেশ তৈরি করে দিল। কিছু লোক তার কথায় বিশ্বাস করতে লাগল, অন্যদিকে কিছু লোক কাব্যার সততা নিয়ে গভীর দ্বিধায় পড়ে গেল। কাব্যা পর্যন্ত এই সমস্ত গুজব খুব জলদি পৌঁছে গেল, কিন্তু সে কোনো উগ্র প্রতিক্রিয়া দেখাল না। সে জানত যে আরিয়ানের স্বভাবই এমন, সে সবসময় অন্যদের নিচু দেখিয়ে নিজেকে ওপরে তোলার চেষ্টা করে। কাব্যা নিজের কাজের ওপর মনোযোগ ধরে রাখল এবং নিজের টিমকেও এই পরামর্শই দিল। যদিও বাইরে থেকে শান্ত দেখতে লাগা কাব্যা ভেতরে ভেতরে সতর্ক হয়ে গিয়েছিল। সে আইটি ডিপার্টমেন্টের প্রধানকে আরিয়ানের কম্পিউটার এবং ইমেলের ওপর কড়া নজর রাখার একটা গোপনীয় নির্দেশ দিয়ে দিয়েছিল, যাতে তার প্রতিটি কাজের রেকর্ড থাকে। আরিয়ানের লোভ কেবল নিজের মিথ্যে শান দেখানোর মধ্যেই সীমাবদ্ধ ছিল না। তাকে তো খুব জলদি আরও বড়লোক হতে হবে। রিজিয়নাল ডিরেক্টরের পদের ফায়দা তুলে সে কোম্পানির পুরনো এবং বিশ্বস্ত ভেন্ডারদের সরাতে শুরু করল। তাদের জায়গায় সে কিছু নতুন এবং অচেনা কোম্পানিকে কোটি টাকার বড় কন্ট্রাক্ট দিতে শুরু করল। এই কোম্পানিগুলো আসলে কোনো কাজ করত না, বরং এগুলো শুধু কাগজের থাকা শেল কোম্পানি ছিল। এগুলো আরিয়ান নিজের বন্ধুদের সাথে মিলে বানিয়েছিল। উদ্দেশ্য ছিল কোম্পানির কোষাগার থেকে টাকা বের করে নিজের ব্যক্তিগত অ্যাকাউন্টে ঢোকানো। আরিয়ান খুব চতুরতার সাথে ভুয়া বিল পাশ করাত এবং টাকার সোজা সেই দামি কোম্পানিগুলোর ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে যেত। সেখান থেকে এই সমস্ত টাকা একটা জটিল নেটওয়ার্কের মাধ্যমে আরিয়ান আর রিয়ার গুপ্ত বিদেশি অ্যাকাউন্টে পৌঁছাচ্ছিল। রিয়া, যার সবসময়ই দামি গয়না আর বিলাসবহুল গাড়ির শখ ছিল, এই টাকা দেখে খুব খুশি ছিল। তার কোনো পরোয়া ছিল না যে এই টাকা কোথা থেকে আসছে আর কি জালিয়াতি চলছে। সে তো শুধু প্রতি রাতে হওয়া চমৎকার পার্টিগুলোতে এই কালো টাকা জলের মতো ওড়াচ্ছিল। কিন্তু আরিয়ানকে একটা কথা ভেতরে ভেতরে কুড়ে কুড়ে খাচ্ছিল। সে জানত যে কাব্যা এইচআর হেড থাকতে সে পুরোপুরি সুরক্ষিত নয়। কাব্যার নজর খুব তীক্ষ্ণ ছিল এবং সে যে কোনো সময় তার এই কালো কারসাজি ফাঁস করে দিতে পারত। এজন্য আরিয়ান কাব্যাকে চিরকালের জন্য রাস্তা থেকে সরানোর একটা খুব ভয়ঙ্কর পরিকল্পনা করল। সে শুধু তাকে চাকরি থেকে বের করতে চাইত না, বরং সে তাকে জেলের গারদে পচাতে চাইত। এর জন্য সে এমন একটা মজবুত জাল বুনল যেখান থেকে বাঁচা যে কোনো কারো পক্ষে একদম অসম্ভব ছিল। আরিয়ান তার একজন বিশ্বস্ত সঙ্গীর সাহায্যে এমন কিছু ভুয়া কাগজপত্র তৈরি করাল যাতে দেখানো হয়েছিল যে কাব্যা ওই শেল কোম্পানিগুলো থেকে প্রচুর ঘুষ নিচ্ছে। এই কাগজপত্রে কাব্যার জাল স্বাক্ষরও খুব নিখুঁতভাবে করা হয়েছিল। আরিয়ানের প্ল্যান ছিল এই কাগজপত্র আর কিছু নগদ টাকা কাব্যার অফিসের সিন্ধুকে লুকিয়ে রাখা এবং তারপর বেনামে বোর্ড অব ডিরেক্টরসের কাছে তার নামে অভিযোগ করা। এভাবে সব দোষ কাব্যার ঘাড়ে এসে পড়ত আর আরিয়ান তার কোটি টাকার কেলেঙ্কারি নিয়ে একদম বেকুসুর বেঁচে যেত।
এক শুক্রবারের সন্ধ্যায় যখন পুরো অফিস ফাঁকা হয়ে গিয়েছিল এবং সব কর্মী উইকেন্ড কাটাতে বাড়ি চলে গিয়েছিল, আরিয়ান চুপিসারে ওবেরয় গ্রুপের বিল্ডিংয়ে আবার প্রবেশ করল। সে সিকিউরিটি গার্ডকে আগেই প্রচুর ঘুষ দিয়ে নিজের পক্ষে করে নিয়েছিল, যাতে সিসিটিভি ক্যামেরাগুলো কিছুক্ষণের জন্য বন্ধ রাখা যায়। আরিয়ানের পা খুব হিসেবি চলছিল এবং সে সোজা কাব্যার চমৎকার কেবিনের দিকে এগোচ্ছিল। তার হাতে একটা কালো রঙের ভারী ব্যাগ ছিল, যাতে ওই সমস্ত ভুয়া কাগজপত্র আর ৫ কোটি টাকার বড় নগদ অঙ্ক রাখা ছিল। মাস্টার চাবির সাহায্যে আরিয়ান কাব্যার কেবিনের দরজা খুলল। ভেতরে একদম ঘুটঘুটে অন্ধকার ছিল এবং শুধু রাস্তার আলো কাঁচের জানালা দিয়ে গলে আসছিল। আরিয়ান নিজের মোবাইলে টর্চ জ্বালালো এবং সোজা সেই বড় পেইন্টিংটার দিকে গেল, যার পেছনে একটা গোপন সিন্দুক লুকানো ছিল। আরিয়ান এই সিন্দুকটার ব্যাপারে আগে থেকেই জানত। সে সিন্দুকের ইলেকট্রনিক লক হ্যাক করার জন্য একটা আধুনিক ডিভাইস ব্যবহার করল, যা সে অনেক টাকা দিয়ে ব্ল্যাক মার্কেট থেকে এনেছিল। কয়েক সেকেন্ডের মধ্যেই সিন্দুক খুলে গেল। সিন্দুক খুলতেই আরিয়ানের মুখে একটা শয়তানি হাসি ফুটে উঠল। সে ব্যাগ থেকে সমস্ত ভুয়া কাগজপত্র আর টাকার বান্ডেলগুলো বের করল। সে সেগুলো সিন্দুকের ভেতরে খুব সুন্দর করে সাজিয়ে রাখল, যাতে মনে হয় কাব্যা এগুলো খুব যত্ন করে লুকিয়ে রেখেছে। সে সিন্দুক বন্ধ করল, পেইন্টিংটা সঠিক জায়গায় লাগালো এবং কোনো প্রমাণ না রেখে সেখান থেকে বেরিয়ে গেল। বিল্ডিং থেকে বাইরে আসতেই সে একটা দীর্ঘশ্বাস নিল। তার পুরো বিশ্বাস ছিল যে সে নিজের জীবনের সবচেয়ে সফল চাল চেলেছে এবং এখন তাকে কেউ জেতা থেকে আটকাতে পারবে না। পরের দিনই আরিয়ান একটা বেনামি ইমেল অ্যাকাউন্ট খুলল এবং ওবেরয় গ্রুপের বোর্ড অফ ডিরেক্টর্স ও অ্যান্টি করাপশন ব্যুরোকে একটা লম্বা চওড়া ইমেল পাঠিয়ে দিল। এতে সে বিস্তারিত জানাল যে কিভাবে এইচআর হেড কাব্যা কোম্পানির টাকার বিশাল আত্মসাৎ করছে এবং ভুয়া ভেন্ডারদের থেকে কোটি কোটি টাকার ঘুষ খাচ্ছে। সে লিখল যে যদি এক্ষুনি তার কেবিনে তল্লাশি চালানো হয়, তবে সেখান থেকে নগদ টাকা আর প্রমাণ পাওয়া যাবে। এই ইমেল পেতেই কোম্পানির টপ ম্যানেজমেন্টের মধ্যে তোলপাড় শুরু হয়ে গেল। চেয়ারম্যান নিজে এই চমকে দেওয়া খবর পড়ে খুব অবাক এবং গভীর ধাক্কায় ছিলেন। চেয়ারম্যান সাথে সাথে একটা জরুরি মিটিং ডাকলেন। মিস্টার কপুর এই সুযোগটারই অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন, তাই তিনি আগুনে ঘি ঢালার কাজ করলেন। তিনি জোর দিয়ে বললেন যে এই ঘটনার অবিলম্বে তদন্ত হওয়া উচিত এবং ততক্ষণ পর্যন্ত কাব্যাকে বরখাস্ত করে দেওয়া উচিত। ভারী মনে চেয়ারম্যান রাজি হয়ে গেলেন। তিনি ইন্টারনাল অডিট টিম আর সিকিউরিটি বিভাগকে কাব্যার কেবিনে তল্লাশি চালানোর কড়া নির্দেশ দিলেন। পুরো অফিসে কানাকানি শুরু হয়ে গিয়েছিল। প্রত্যেকে জানতে চাইছিল যে আসলে ব্যাপারটা কি, আর সত্যিই কি সৎ দেখতে লাগা কাব্যা দুর্নীতিগ্রস্ত হয়ে পড়েছে। যখন অডিট টিম কাব্যার কেবিনে পৌঁছল, তখন সে শান্তিতে নিজের কাজ করছিল। টিম প্রধান তাকে চেয়ারম্যানের নির্দেশ দেখালেন এবং তল্লাশির অনুমতি চাইলেন। কাব্যা কোনো ঘাবড়ানি ছাড়াই তাদের নিজেদের কাজ করতে দিল। সে চেয়ার থেকে উঠল এবং একপাশে গিয়ে দাঁড়াল। তার চোখে না তো কোনো ভয় ছিল, না কোনো বিস্ময়, যেন সে আগে থেকেই জানত যে আজ এমন কিছু হতে চলেছে। টিম এক একে সব ফাইল এবং ড্রয়ারগুলো ঘাঁটল, কিন্তু তারা শুরুতে সেখানে এমন কিছুই পেল না যা কোম্পানির বিরুদ্ধে যায়। তখনই টিমের একজন সদস্যের নজর ওই বড় পেইন্টিংটার উপর পড়ল, যা একটু বাঁকা হয়ে গিয়েছিল। সে পেইন্টিংটা সরাতেই পেছনে লুকানো ডিজিটাল সিন্দুকটা সামনে চলে এলো। টিম প্রধান কাব্যাকে সিন্দুকের পাসওয়ার্ড দিয়ে সেটা খুলতে বললেন। কাব্যা খুব ঠান্ডা মাথায় পাসওয়ার্ড দিল এবং সিন্দুকের ভারী দরজাটা খুলে গেল। ভেতরের দৃশ্য দেখে অডিট টিমের হুঁশ উড়ে গেল। সেখানে একদম ওই ভুয়া কাগজপত্র আর টাকার ব্যাগটাই রাখা ছিল, যার উল্লেখ ইমেলে ছিল। টিম প্রধান সাথে সাথে চেয়ারম্যানকে ফোন করে এই আবিষ্কারের কথা জানালেন। কিছুক্ষণের মধ্যেই এই খবর পুরো ওবেরয় গ্রুপে জঙ্গলের আগুনের মতো দ্রুত ছড়িয়ে পড়ল। আরিয়ান নিজের কেবিনে বসে কফিতে চুমুক দিচ্ছিল এবং নিজের দুর্দান্ত জয়ের উৎসব পালন করছিল। জানলা দিয়ে বাইরে দেখতে দেখতে তার মনে হচ্ছিল যেন আজ পুরো দিল্লি শহর তার পায়ের নিচে ঝুঁকে আছে। সে সাথে সাথে তার স্ত্রী রিয়াকে ফোন করল এবং সুখবর দিল যে তাদের সবচেয়ে বড় শত্রু এখন রাস্তা থেকে সরে গেছে। রিয়াও আনন্দে লাফিয়ে উঠল এবং সে ওই রাতেই নিজের বাড়িতে একটা চমৎকার পার্টি আয়োজন করার সিদ্ধান্ত নিল। এর মধ্যে চেয়ারম্যান ভারী মনে কাব্যাকে তাৎক্ষণিক প্রভাবের সাথে বরখাস্ত করার কড়া নির্দেশ জারি করলেন। সিকিউরিটি গার্ডদের নির্দেশ দেওয়া হলো যে তারা যেন কাব্যাকে সম্মানজনকভাবে বিল্ডিং থেকে বাইরে নিয়ে যায়। যখন কাব্যা নিজের ব্যক্তিগত জিনিসপত্র একটা কার্ডবোর্ডের বক্সে প্যাক করে বাইরে বেরোচ্ছিল, তখন লবিতে দাঁড়িয়ে থাকা সব কর্মী তাকে ঘৃণাপূর্ণ দৃষ্টিতে দেখছিল।
যে লোকেরা কাল পর্যন্ত তার প্রশংসা করত আজ তারাই তাকে দুর্নীতিগ্রস্ত মহিলা বলছিল। কিন্তু কাব্যা নিজের মাথা একদম নিচু করল না। সে পুরো আত্মবিশ্বাসের সাথে সোজা দরজার দিকে এগোতে থাকল। আরিয়ানও লবিতে চলে এসেছিল এবং সে ইচ্ছে করে কাব্যার রাস্তায় এসে দাঁড়াল। সে মিথ্যে সহানুভূতি দেখিয়ে বলল যে তার এসব দেখে খুব দুঃখ হচ্ছে, কিন্তু খারাপ কর্মের ফল তো ভুগতেই হয়। কাব্যা থামল। সে আরিয়ানের চোখের দিকে সোজা তাকাল এবং একটা রহস্যময় হাসি তার মুখে ফুটে উঠল। সে আরিয়ানকে শুধু এটুকু বলল যে খেলা এখনও শেষ হয়নি, আসল তামাশা তো এখনও বাকি। তার এই কথা শুনে আরিয়ানের এক মুহূর্তের জন্য অদ্ভুত ঘবরানি হল, কিন্তু সে অহংকারে এটা উপেক্ষা করে গেল। কাব্যা চলে যেতেই আরিয়ান তার শ্বশুর মিস্টার কাপুরকে ফোন করল এবং তাকে পুরো পরিস্থিতি জানাল। মিস্টার কাপুর খুব খুশি হলেন যে তার জামাই এখন ওবেরয় গ্রুপে নিজের শেকড় মজবুত করছে। তিনি আরিয়ানকে বললেন যে সে যেন এখন চেয়ারম্যানের উপর চাপ দিয়ে HR হেডের চেয়ারটা দখল করে নেয়। আরিয়ান তার পরিকল্পনায় এক বিন্দু ফাঁক রাখেনি। তার বিশ্বাস ছিল যে এখন কাব্যার কাছে বাঁচার কোনো রাস্তা নেই। পুলিশ তদন্ত করবে, কোর্টে কেস চলবে, আর কাব্যা তার বাকি জীবন কোর্ট কাচারির চক্কর কাটতেই পার করে দেবে। সেই রাতে কাপুর ম্যানশনে উৎসবের পরিবেশ ছিল। শহরের সমস্ত বড় ব্যবসায়ী, নেতা এবং পেজ 3 সেলিব্রিটিরা সেই পার্টিতে যোগ দিয়েছিল। দামি মদ বইছিল আর লাউড মিউজিক বাজছিল। আরিয়ান আর রিয়া পার্টির প্রাণ হয়ে উঠেছিল এবং সবাই তাদের উন্নতির জন্য অভিনন্দন জানাচ্ছিল। আরিয়ান নেশায় চূর হয়ে নিজের বন্ধুদের কাছে বড়াই করে বলছিল যে কিভাবে সে এক অহংকারী মেয়েকে তার আসল জায়গা দেখিয়ে দিয়েছে। তার মনে হচ্ছিল যে সে একটা পারফেক্ট ক্রাইম করেছে, যা দুনিয়ার কোনো শক্তি ধরতে পারবে না। কিন্তু আরিয়ান এটা ভুলে গিয়েছিল যে মানুষ যখন নিজের চালাকির ওপর সীমা ছাড়িয়ে অহংকার করতে শুরু করে, তখন সে সবচেয়ে বড় বোকামিটা করে বসে। যে রাতে সে কাব্যার কেবিনে টাকা রাখতে গিয়েছিল, সে ভেবেছিল যে সে সমস্ত সিসিটিভি ক্যামেরা বন্ধ করিয়ে দিয়েছে, কিন্তু সে এটা জানত না যে কাব্যা কোনো সাধারণ মহিলা নয়। সে নিজের সুরক্ষার জন্য আগে থেকেই এমন কিছু গুপ্ত বন্দোবস্ত পড়ে রেখেছিল, যার খবর আরিয়ান তো দূরের কথা, কোম্পানির IT ডিপার্টমেন্টেরও ছিল না। ঝড়ের আগের এই শান্তি আরিয়ানের জন্য খুব ভারী প্রমাণিত হতে চলেছিল। কাপুর ম্যানশনে চলা ওই চমৎকার পার্টি এখন তার পুরো যৌবনে ছিল। শহরের সমস্ত ধনী লোকেরা হাতে মদের গ্লাস ধরে আরিয়ান আর লিয়ার চারপাশে ঘোরাঘুরি করছিল। আরিয়ান নিজের জয়ের নেশায় চূর হয়ে এমন এক জঘন্য সিদ্ধান্ত নিল, যা তার সবচেয়ে বড় ভুল প্রমাণিত হতে চলেছিল। সে নিজের মিথ্যে শান দেখানোর জন্য কাব্যাকে ওই পার্টিতে ডাকানোর পরিকল্পনা করল। সে নিজের লিগ্যাল হেডকে বাধ্য করল যে সে যেন কাব্যাকে হ্যান্ডওভারের কাগজে সই করার জন্য এক্ষুনি পার্টিতে ডাকে। কাব্যা সেই সময় নিজের ছোট্ট অ্যাপার্টমেন্টে বসে পরের দিনের পরিকল্পনা করছিল। তখনই তার কাছে লিগ্যাল হেডের ফোন এলো এবং বলা হলো যে যদি সে আজ রাতেই কাগজে সই করে কোম্পানির গাড়ি আর অ্যাক্সেস কার্ড ফেরত না দেয়, তবে তার বিরুদ্ধে পুলিশের চুরির অভিযোগ দায়ের করে দেওয়া হবে। কাব্যা বুঝে গেল যে এটা আরিয়ানা তাকে অপমানিত করার আরেকটা নিচু চাল। সে একটা দীর্ঘশ্বাস নিল, নিজের চোখের জল মুছল এবং কোনো দ্বিধা ছাড়াই ওই পার্টিতে যাওয়ার সিদ্ধান্ত নিল। যখন কাব্যা কাপুর ম্যানশনের বিশাল আর ঝলমলে হলে প্রবেশ করল, তখন সেখানে হঠাৎ নিস্তব্ধতা নেমে এলো। জোরে বাজতে থাকা গান বন্ধ করে দেওয়া হলো, আর সমস্ত অতিথির নজর দরজায় দাঁড়িয়ে থাকা কাব্যার ওপর আটকে গেল। সে একটা খুব সাধারণ সুতির শাড়ি পরেছিল, যা সেখানে উপস্থিত মহিলাদের দামি ডিজাইনার লেহেঙ্গা আর গয়নার মাঝে একদম আলাদা লাগছিল। কিন্তু কাব্যার মুখে একটা অদ্ভুত তেজ আর আত্মবিশ্বাস ছিল, যা তার সাধারণত্বকেও চরম স্পেশাল আর প্রভাবশালী করে তুলছিল। আরিয়ানের মুখে একটা শয়তানি আর ব্যঙ্গাত্মক হাসি ছড়িয়ে পড়ল। সে ইচ্ছে করে জোরে তালি বাজাতে শুরু করল, যাতে সবার মনোযোগ তার ওপর কেন্দ্রীভূত হয়ে যায়। সে নিজের হাতে হুইস্কির গ্লাস নিয়ে ধীরে ধীরে কাব্যার দিকে এগোল। আরিয়ান খুব নাটকীয় কায়দায় অতিথিদের সম্বোধন করে বলল যে, দেখুন, এই হলো আমাদের ওবেরয় গ্রুপের প্রাক্তন HR হেড, যে কখনো সততার উদাহরণ হতো, কিন্তু আজ দুর্নীতির অভিযোগে চাকরি থেকে বিতাড়িত হয়েছে। পুরো হল ফিসফিসানিতে ভরে উঠল। রিয়া, যে সেই রাতে একটা খুব দামি ডায়মন্ড নেকলেস পরেছিল, নিজের বান্ধবীদের সাথে হাসতে হাসতে সামনে এগিয়ে এলো। সে কাব্যাকে ওপর থেকে নিচ পর্যন্ত খুব তাচ্ছিল্যের দৃষ্টিতে দেখল। রিয়া খোঁটা মেরে বলল যে গরিব লোকেরা যতই উঁচু পদে পৌঁছে যাক না কেন, তাদের স্বভাব সবসময় খারাপই থাকে।
সে কাব্যার পোশাকের মজা উড়িয়ে বলল যে তুমি কি কোম্পানির সমস্ত টাকা নিজের জন্য সস্তা কাপড় কিনতেই নষ্ট করে দিয়েছ, নাকি আরও কিছু লুকিয়ে রেখেছ? কাব্যা এই সমস্ত অপমানজনক কথা খুব শান্তিতে শুনছিল। তার মুখের কোনো পেশি নড়ল না, আর না তার চোখে কোনো জল এলো। সে নিজের ফাইল খুলল এবং হ্যান্ডওভারের কাগজপত্র টেবিলে রেখে দিল। শান্তিতে সেগুলোর ওপর নিজের সই করে দিল। সে কোম্পানির চাবি আর নিজের আইডি কার্ড কাগজের ওপর রাখল এবং ঘুরে যেতে লাগল। কিন্তু আরিয়ান এত সহজে তাকে যেতে দিতে চাইছিল না। সে চাইছিল যে কাব্যা তার সামনে পায়ে ধরুক আর সবার সামনে তার কাছে ক্ষমা চাক। আরিয়ান এগিয়ে গিয়ে কাব্যার রাস্তা আটকে দাঁড়াল এবং খুব উঁচু গলায় বলল যে তুমি আমার কোম্পানির যে ক্ষতি করেছ তার জন্য তোমার আমার পায়ে পড়ে ক্ষমা চাওয়া উচিত। সে পুরনো কথার উল্লেখ করে বলল যে 5 বছর আগেও তুমি আমার সামনে এভাবেই ভিক চাইছিলে। তোমার জায়গা সব সময় আমার পায়ের ধুলোতেই থাকবে। সেখানে উপস্থিত কিছু অতিথির কাছে আরিয়ানের এই ব্যবহার খুব অদ্ভুত আর অপমানজনক লাগল, কিন্তু মিস্টার কাপুরের ভয়ে কেউ মাঝখানে কথা বলার সাহস পেল না। কাব্যা নিজের মাথা তুলল এবং আরিয়ানের চোখের দিকে সোজা তাকাল। তার দৃষ্টি এত তীক্ষ্ণ আর ধারালো ছিল যে আরিয়ান এক মুহূর্তের জন্য ঘাবড়ে গেল। তখনই রিয়া নিজের মেজাজ হারাল এবং এগিয়ে গিয়ে নিজের হাতে থাকা ওয়াইনের পুরো গ্লাসটা কাব্যার মুখে ছুঁড়ে মারল। লাল রঙের ওয়াইন কাব্যার মুখে আর তার সাদা শাড়িতে ছড়িয়ে পড়ল। পুরো হল হতবাক হয়ে গেল। রিয়া চিৎকার করে বলল যে এটা তোমার কৃতকর্মের শাস্তি। এবার তুমি সারা জীবন এভাবেই হাসতে থাকবে, আর কেউ তোমাকে খুঁজবে না। কাব্যা খুব আরাম করে নিজের ব্যাগ থেকে একটা রুমাল বের করল এবং নিজের মুখ পরিষ্কার করল। সে রিয়ার দিকে এক মুহূর্তের জন্য তাকাল না, বরং তার নজর শুধু আরিয়ানের উপরই আটকে ছিল। কাব্যার ঠোঁটে একটা খুব ঠান্ডা এবং ভয়ঙ্কর হাসি ফুটে উঠল। সে পুরো মজলিসে গমগম করা এক শান্ত কিন্তু দৃঢ় গলায় বলল যে কর্ম কাউকেই ছাড়ে না। আরিয়ান, আজ তুমি যে উৎসব পালন করছো তা ভালোভাবে উপভোগ করে নাও, কারণ তোমার এই আনন্দ খুব জলদি একটা দুঃস্বপ্নে বদলে যেতে চলেছে। কাব্যার এই কথায় এতটাই ওজন আর আত্মবিশ্বাস ছিল যে সেখানে দাঁড়িয়ে থাকা প্রতিটা মানুষের মেরুদণ্ড দিয়ে শীতল স্রোত বয়ে গেল। আরিয়ানের কপালেও ঘামের কয়েকটা বিন্দু ফুটে উঠল, কিন্তু সে সাথে সাথে নিজেকে সামলে নিয়ে একটা মেকি অট্টহাসি হাসল। সে বলল যে তোমার মতো সামান্য মহিলা আমার কিচ্ছুটি করতে পারবে না। কাব্যে আর কিচ্ছু না বলে রুমালটা ওখানেই ফেলে দিল এবং খুব রাজকীয় কায়দায় ঘুরে সেই বিশাল ইমারত থেকে বাইরে বেরিয়ে গেল। তার যাওয়ার পরও পার্টির পরিবেশ আগের মতো স্বাভাবিক হতে পারল না। ল্যাপসের পরের দিনের সকাল ওবেরয় গ্রুপের জন্য খুব তোলপাড়ের ছিল। মিস্টার কাপুর নিজের পুরো শক্তি লাগিয়ে দিয়েছিলেন যাতে বোর্ড অব ডিরেক্টরসের মিটিং খুব তাড়াতাড়ি ডাকা যায়। তার মূল উদ্দেশ্য কাব্যাকে শুধু চাকরি থেকে বের করা ছিল না, বরং কোম্পানির তরফ থেকে তার বিরুদ্ধে পুলিশে জালিয়াতির মামলা দায়ের করানো। আরিয়ান নিজের কেবিনে বসে সেই সব ভুয়া কাগজপত্রগুলো আবার চেক করছিল, যা সে আজকের মিটিংয়ে পেশ করার জন্য তৈরি করেছিল। সে যে কোনো মূল্যে জিততে চাইছিল। অন্যদিকে কাব্যা দিল্লির একটা খুব অভিজাত এলাকায় অবস্থিত একটা চমৎকার অফিসে বসেছিল। এই অফিসটা ভারতের সবচেয়ে বড় এবং দামি কর্পোরেট উকিল মিস্টার শর্মার ছিল। মিস্টার শর্মা তার তীক্ষ্ণ প্রশ্ন আর কখনো না হারার রেকর্ডের জন্য পুরো দেশে বিখ্যাত ছিলেন। কাব্যা তার সামনে বসেছিল এবং তার সাথে একজন খুব দক্ষ সাইবার সিকিউরিটি এক্সপার্ট রাহুলও উপস্থিত ছিল। টেবিলে অনেকগুলো ল্যাপটপ, হার্ড ড্রাইভ আর কিছু চরম গোপনীয় ব্যাংক স্টেটমেন্ট রাখা ছিল, যা সারা রাতের কড়া পরিশ্রমের পর বের করা হয়েছিল। মিস্টার শর্মা নিজের চশমাটা ঠিক করতে করতে স্ক্রিনে চলতে থাকা ভিডিওটা খুব মন দিয়ে দেখলেন। এটা সেই ভিডিও ছিল যা আরিয়ান ভেবেছিল যে সে ডিলিট করে দিয়েছে, কিন্তু কাব্যা নিজের কেবিনে এমন একটা গোপন ক্যামেরা লাগিয়েছিল যা ওয়াইফাই এর সাথে নয়, বরং একটা ডিরেক্ট এনক্রিপ্টেড সার্ভারের সাথে যুক্ত ছিল। ভিডিওতে পরিষ্কার দেখা যাচ্ছিল যে কিভাবে আরিয়ান রাতের অন্ধকারে কেবিনে প্রবেশ করল এবং সে সিন্দুক খুলে সেখানে টাকা আর ভুয়া কাগজপত্র রাখল। এটা নিজের দিক থেকে আরিয়ানকে জেলে পাঠানোর জন্য যথেষ্ট ছিল, কিন্তু গল্প এখানেই শেষ হচ্ছিল না। রাহুল একটা অন্য ফাইল খুলল এবং সেটাকে বড় স্ক্রিনে প্রজেক্ট করল। সে মিস্টার শর্মা আর কাব্যাকে বোঝাল যে সে আরিয়ানের কম্পিউটার আর মোবাইল ফোনের পুরো ডেটা রিকভার করে নিয়েছে। আরিয়ান ডামি কোম্পানিগুলোর মাধ্যমে যে কোটি কোটি টাকা বের করেছিল তার পুরো লেনদেনের রেকর্ড এখন তাদের সামনে ছিল,
রাহুল খুব সূক্ষ্মভাবে দেখালো যে কিভাবে কোম্পানির টাকা আগে ভুয়া ভেন্ডারদের অ্যাকাউন্টে গেল আর সেখান থেকে সোজা সুইজারল্যান্ডের একটা গুপ্ত ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেওয়া হলো। মিস্টার শর্মা একটা দীর্ঘশ্বাস নিলেন এবং বললেন যে এটা তো একটা খোলা মামলা, আমরা সহজেই আরিয়ানকে জেলের গড়াদের পেছনে পাঠাতে পারি। কিন্তু কাব্যার নজর অন্য কিছুই খুঁজছিল। সে রাহুলকে বলল যে আরিয়ানের শ্বশুর মিস্টার কাপুরের ব্যাংক অ্যাকাউন্টগুলোর কি হল, তুমি কি সেগুলোর তদন্ত করেছ? রাহুল মাথা নাড়াল এবং এমন একটা ফোল্ডার খুলল যা রুমে উপস্থিত সব লোকের হুঁশ উড়িয়ে দিল। আরিয়ান শুধু ওবেরয় গ্রুপকেই লুটছিল না, বরং সে নিজের শ্বশুরের পিঠেও ছুরি মারছিল। কাগজপত্রগুলো থেকে এটা পরিষ্কার হয়ে গিয়েছিল যে আরিয়ান মিস্টার কাপুরের রিয়েল এস্টেট কোম্পানির অ্যাকাউন্টগুলোতেও সিঁধ কেটে রেখেছিল। সে গত ৩ বছর ধরে তার শ্বশুরের টাকাকে ধীরে ধীরে তার ব্যক্তিগত বিদেশি অ্যাকাউন্টে ট্রান্সফার করছিল। মিস্টার কাপুরের এই কথার কোনো ধারণাই ছিল না যে তার নিজের জামাই তাকে ভেতর থেকে ফাঁপা করে দিচ্ছে। কাব্যার মুখে একটা সন্তোষজনক হাসি চলে এলো। সে জানত যে এখন তার কাছে আরিয়ানকে কফিনে ঠোকার জন্যে সবচেয়ে শেষের এবং সবচেয়ে মজবুত পেরেকটা মিলে গেছে। রাহুল শেষে একটা অডিও ক্লিপ প্লে করল, যা আরিয়ানের একটা ফোন কলের রেকর্ডিং ছিল। এই ক্লিপে আরিয়ান কোনো বন্ধুর সাথে কথা বলছিল। সে নেশার ঘরে খুব জঘন্য কথা বলছিল। সে অডিওতে পরিষ্কার বলল যে সে রিয়াকে একটুও ভালোবাসে না। সে তো শুধু একটা বোকা আর মোটা মেয়ে, যাকে সে শুধু কাপুর পরিবারের টাকা পর্যন্ত পৌঁছানোর জন্য ফাঁসিয়েছে। এই রেকর্ডিং আরিয়ানের আসল আর ঘৃণ্য চেহারাকে পুরোপুরিভাবে বেইজ্জত করার মতো ছিল। কাব্যা মিস্টার শর্মার দিকে তাকালো এবং বলল যে এখন সময় এসে গেছে যে এই সমস্ত প্রমাণ সঠিক জায়গায় পেশ করা হোক। মিস্টার শর্মা নিজের ফাইল বন্ধ করলেন এবং একটা খুব কড়া গলায় বললেন যে ওবেরয় গ্রুপের বোর্ডরুম আজ এমন একটা আদালতে বদলাতে চলেছে যা সেখানে বসা কোনো মানুষ তার সারা জীবনে কখনো ভুলতে পারবে না। তিনি তার জুনিয়র উকিলদের নির্দেশ দিলেন যে তারা যেন পুলিশ কমিশনারকে স্ট্যান্ড বাইতে রাখেন, কারণ আজ একটা খুব বড় এবং হাই প্রোফাইল গ্রেফতারি হতে চলেছে। দুপুর ঠিক 2টোর সময় ওবেরয় গ্রুপের হেডকোয়ার্টারের সবচেয়ে বড় আর চমৎকার বোর্ডরুম কানায় কানায় ভরে গিয়েছিল। কোম্পানির চেয়ারম্যান, সব সিনিয়র ডিরেক্টর আর মিস্টার কাপুর সেখানে উপস্থিত ছিলেন। আরিয়ান খুব আত্মবিশ্বাসের সাথে একটা বড় স্ক্রিনের সামনে দাঁড়িয়েছিল। তার হাতে একটা লেজার পয়েন্টার ছিল এবং সে একটা খুব প্রভাবশালী প্রেজেন্টেশন দিচ্ছিল। সে বোর্ডকে বোঝাচ্ছিল যে কিভাবে কাব্যা কোম্পানির নীতি লঙ্ঘন করেছে এবং কিভাবে তার বিরুদ্ধে এক্ষুনি কড়া আইনি ব্যবস্থা নেওয়া উচিত। মিস্টার কাপুর মাঝে মাঝে আরিয়ানের কথাকে সমর্থন করছিলেন। তিনি চেয়ারম্যানকে বললেন যে এই ধরনের দুর্নীতি কোনো মূল্যেই সহ্য করা যায় না। তিনি হুমকি দিলেন যে কাব্যাকে আজ গ্রেফতার করানো না হলে তিনি তার সমস্ত শেয়ার বাজারে বিক্রি করে দেবেন। চেয়ারম্যানকে খুব চিন্তিত মনে হচ্ছিল। তিনি জানতেন যে প্রমাণ কাব্যার বিরুদ্ধে, কিন্তু তার মন এই কথাটা মেনে নেওয়ার জন্য একদমই প্রস্তুত ছিল না যে এত মেধাবী মেয়ে হঠাৎ করে এত দুর্নীতিগ্রস্ত কিভাবে হতে পারে। আরিয়ান তার প্রেজেন্টেশন শেষ করল এবং টেবিলে হাত রেখে বলল যে চেয়ারম্যান স্যার, এখন সিদ্ধান্ত আপনার হাতে। আমাদের এই কলঙ্ককে নিজেদের কোম্পানি থেকে চিরকালের জন্য মুছে ফেলতে হবে। চেয়ারম্যান একটা ভারী মন নিয়ে নিজের কলম তুললেন এবং কাব্যার বিরুদ্ধে এফআইআর দায়ের করানোর প্রস্তাবে সই করার জন্য এগিয়ে গেলেন। রুমে উপস্থিত প্রতিটি ব্যক্তির শ্বাস আটকে ছিল। আরিয়ানের চোখে জয়ের চমক পরিষ্কার দেখা যাচ্ছিল। তার মনে হচ্ছিল যে সে ফাইনালি তার গন্তব্য পেয়ে গেছে। কিন্তু এর আগে যে চেয়ারম্যানের কলম কাগজটা ছুঁতে পারত, বোর্ডরুমের বিশাল মেহেগানি দরজাটা একটা জোরালো শব্দের সাথে খুলে গেল। সবার নজর দরজার দিকে ঘুরে গেল। দরজায় কাব্যা দাঁড়িয়েছিল। সে একটা খুব পেশাদার ডার্ক গ্রে প্যান্ট স্যুট পরেছিল, আর তার মুখে এমন একটা তেজ ছিল যা দেখে সেখানে উপস্থিত প্রত্যেকে অবাক হয়ে গেল। তার ঠিক পেছনে দেশের সবচেয়ে নামিদামি উকিল মিস্টার শর্মা আর তার সাথে রাহুলও ভেতরে প্রবেশ করল। কাব্যার হাঁটায় এক অভাবনীয় আত্মবিশ্বাস আর দাপট ফুটে উঠছিল। আরিয়ানের মুখ কাব্যাকে দেখেই ফ্যাকাশে হয়ে গেল, কিন্তু সে সাথে সাথে নিজের রাগ প্রকাশ করে চিৎকার করতে শুরু করল। সে বলল যে এই মহিলাকে ভেতরে আসার অনুমতি কে দিল? সিকিউরিটি গার্ডরা কোথায়? মিস্টার কাপুরও নিজের চেয়ার থেকে দাঁড়িয়ে পড়লেন এবং জোরে জোরে চিৎকার করতে লাগলেন যে এটা কি চলছে। মিস্টার শর্মা খুব শান্ত কিন্তু কড়া গলায় বললেন যে শান্ত থাকুন জেন্টলম্যান, এটা কোনো ইয়ার্কি নয়, বরং আজ এখানে এই রুমে একটা খুব বড় বিচার হতে চলেছে। কাব্যা
কারও পরোয়া না করে সোজা বোর্ড টেবিলের মাঝখানে গিয়ে নিজের ল্যাপটপ রাখল। সে চেয়ারম্যানের দিকে তাকালো এবং খুব সম্মানজনকভাবে বলল যে, স্যার, আমি জানি যে আমার বিরুদ্ধে খুব গভীর অভিযোগ লাগানো হয়েছে, কিন্তু আমি এখানে নিজের নির্দোষিতা প্রমাণ করতে বা কোনো সাফাই দিতে আসিনি। আমি এখানে শুধু সত্যিটা দেখাতে এসেছি। সেই সত্যি যা গত কয়েকদিন ধরে এই কোম্পানির দেওয়ালের পেছনে খুব চালাকি আর নির্লজ্জভাবে লুকানো হচ্ছে। খেলা এখন সত্যি শুরু হয়েছিল। রাহুল এক মুহূর্ত নষ্ট না করে নিজের ল্যাপটপ বোর্ডরুমের প্রধান প্রজেক্টরের সাথে কানেক্ট করে দিল। বিশাল স্ক্রিনে হঠাৎ একটা ভিডিও চলতে লাগল, যা দেখে রুমে নিস্তব্ধতা ছেয়ে গেল। এই ভিডিওটা কাব্যার কেবিনের ছিল, যাতে আরিয়ানকে রাতের অন্ধকারে একটা ব্যাগ নিয়ে ঢুকতে পরিষ্কার দেখা যাচ্ছিল। ভিডিওতে আরিয়ান খুব চালাকি করে দেওয়ালে লাগানো পেন্টিং সরায়, ইলেকট্রনিক ডিভাইস দিয়ে সিন্দুক খোলে এবং তাতে টাকার বান্ডিল আর ভুয়া কাগজপত্র রেখে আবার সিন্দুক বন্ধ করে দেয়। আরিয়ানের মুখ স্ক্রিনে একদম পরিষ্কার দেখা যাচ্ছিল, তার বাঁচার কোনো রাস্তা ছিল না। চেয়ারম্যানের চোখ বিস্ময় আর ক্রোধে ফেটে পড়ল। তিনি আরিয়ানের দিকে খুব রাগে তাকালেন। মিস্টার কাপুরের মুখ ঘামে ভিজে গিয়েছিল। তিনি বুঝতে পারছিলেন না যে বাজি কিভাবে উল্টে গেল। আরিয়ান তোতলাতে তোতলাতে চিৎকার করতে শুরু করল যে এই ভিডিও একদম ভুয়া, এটা কম্পিউটার গ্রাফিক্সের সাহায্যে আমাকে ফাঁসানোর জন্য বানানো হয়েছে। সে বলল যে কাব্যা নিজের চুরি লুকানোর জন্য এখন এই নিচু চাল চালছে এবং এতে কারও বিশ্বাস করা উচিত নয়। এটা সব একটা খুব বড় ষড়যন্ত্রের অংশ। মিস্টার শর্মা একটু এগিয়ে এলেন এবং নিজের তীক্ষ্ণ গলায় আরিয়ানের কথাগুলো কেটে দিলেন। তিনি বললেন যে, মিস্টার আরিয়ান, আদালতে মিথ্যে প্রমাণ পেশ করা শাস্তি দীর্ঘ জেল। এই ভিডিও কোনো গ্রাফিক্স থেকে বানানো হয়নি, বরং এটা সেই এনক্রিপ্টেড সার্ভার থেকে সোজা ডাউনলোড করা হয়েছে যা হ্যাক হতে পারে না। পুলিশের সাইবার সেল আগেই এই ভিডিওর সত্যতা প্রমাণ করে দিয়েছে এবং তাদের রিপোর্ট আমার হাতে থাকা এই ফাইলে আছে, যা ভারতের কোনো আদালতই সহজে চ্যালেঞ্জ করতে পারবে না। রুমে বসে থাকা অন্য ডিরেক্টররা নিজেদের মধ্যে ফিসফিস করতে লাগল। সবারই এটা বুঝতে বাকি রইল না যে HR হেড কাব্যা পুরোপুরি নির্দোষ এবং তাকে ফাঁসানোর জন্য একটা ষড়যন্ত্র করা হয়েছিল। চেয়ারম্যান দীর্ঘশ্বাস নিয়ে কাব্যার কাছে ক্ষমা চাইলেন এবং বললেন যে তার সততার ওপর তাদের সন্দেহ করা উচিত হয়নি। কিন্তু কাব্যা তাদের থামিয়ে বলল যে, স্যার, এটা তো শুধু শুরু। আসল কথা তো এখনও আপনারা জানতেই পারেননি যে এই মানুষটা আমাদের কোম্পানিকে ভেতর থেকে কতটা ফাঁপা করে দিয়েছে। রাহুল আরেকটা ফাইল খুলল এবং প্রজেক্টর স্ক্রিনে ব্যাংক স্টেটমেন্ট আর কোম্পানিগুলোর ডকুমেন্টস দেখা যেতে লাগল। সে বোঝালো যে কিভাবে আরিয়ান রিজনাল ডিরেক্টর হতেই কোম্পানির পুরনো ভেন্ডারদের সরিয়ে এই নতুন কোম্পানিগুলোকে কোটি টাকার কন্ট্রাক্ট দিল। রাহুল স্ক্রিনে লাল গোল্লা বানিয়ে দেখালো যে এই শেল কোম্পানিগুলোর আসল মালিক অন্য কেউ নয়, বরং আরিয়ান আর তার বন্ধুরাই। ওবেরয় গ্রুপের সমস্ত টাকা এই ডামি কোম্পানিগুলোর ব্যাংক অ্যাকাউন্টেই যেত, আর তারপর সেখান থেকে কোনো কাজ ছাড়াই গায়েব হয়ে যেত। এই খোলাসা হতেই বোর্ডরুমে ভূমিকম্প চলে এলো। চেয়ারম্যান রাগে নিজের চেয়ার থেকে দাঁড়িয়ে পড়লেন। তিনি স্বপ্নেও ভাবেননি যে তারই বোর্ড মেম্বারের জামাই তার কোম্পানির সাথে এত বড় ধোঁকা করতে পারে। মিস্টার কাপুরের মুখ লজ্জায় লাল হয়ে গিয়েছিল এবং তিনি নিজের দৃষ্টি এড়াতে লাগলেন। তিনি সাথে সাথে আরিয়ানের থেকে হাত ঝাড়ার চেষ্টা করলেন এবং বললেন যে তিনি এ ব্যাপারে একদমই জানতেন না যে আরিয়ান এমন কোনো বেআইনি কাজ করছে। তিনি নিজে এই জালিয়াতির চরম বিরুদ্ধে। আরিয়ান এখন পুরোপুরি বেইজ্জত হয়ে গিয়েছিল এবং সে চারদিক থেকে বিপদের ঘণ্টা শুনতে পাচ্ছিল। সে ঘাবড়ানি নিয়ে নিজের শ্বশুরের দিকে তাকালো এবং তার কাছে সাহায্যের আর্জি জানালো। সে বলল যে, বাবা, আপনি তো জানেন যে আমি এমন কিছু করতে পারি না। এরা আমাকে ভাসাচ্ছে। কিন্তু মিস্টার কাপুর নিজের হাত ঝটকা মেরে বললেন যে, তুমি আমার জামাই অবশ্যই, কিন্তু তুমি যদি এই কোম্পানিকে ধোঁকা দিয়ে থাকো তবে তোমাকে এর শাস্তি ভুগতেই হবে। আমি কোনো চোরের সঙ্গ কিছুতেই দিতে পারব না। নিজের শ্বশুরের থেকে পাওয়া এই তিরস্কার দেখে আরিয়ান খুব বাজেভাবে ভেঙে পড়ল। সে বুঝতে পারছিল না যে সে কি করবে। তখনই কাব্যা আরেকবার নিস্তব্ধতা ভাঙল। সে মিস্টার কাপুরের দিকে তাকিয়ে একটা খুব ব্যঙ্গাত্মক হাসির সাথে বলল যে, মিস্টার কাপুর, আপনি এত তাড়াতাড়ি নিজের জামাইয়ের সঙ্গ ছাড়বেন না। এখনও তো আপনি এটাই জানেন না যে এই মহান মানুষটা আপনার সাথে কি করেছে। হয়তো এর পরে আপনার হার্ট অ্যাটাক হয়ে যাবে। তাই অনুগ্রহ করে নিজের চেয়ারে শান্তিতে বসে পড়ুন, কারণ পরের সত্যিটা
খুব ভয়ঙ্কর। মিস্টার কাপুর অবাক হয়ে কাব্যার দিকে দেখতে লাগলেন। তার কপালে চিন্তার রেখা ফুটে উঠল। রাহুল নিজের ল্যাপটপে আরও কিছু বোতাম টিপল এবং স্ক্রিনে এখন ওবেরয় গ্রুপের নয়, বরং মিস্টার কাপুরের নিজের রিয়েল এস্টেট কোম্পানির ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেখা যেতে লাগল। রাহুল জানালো যে আরিয়ান খুব চালাকি করে নিজের স্ত্রী রিয়ার স্বাক্ষর জাল করে এবং নিজের শ্বশুরের কিছু খালি চেক ব্যবহার করে গত ৩ বছরে কাপুর গ্রুপ থেকে কোটি কোটি টাকা বের করেছে। এই টাকা সোজা সুইৎজারল্যান্ড আর মরিশাসের গুপ্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলোতে পাঠানো হয়েছিল। স্ক্রিনে চলতে থাকা অঙ্কগুলো দেখে মিস্টার কাপুর নিজের চোখে বিশ্বাস করতে পারছিলেন না। তার সারা জীবনের রোজগার তার জামাই তার নাকের নিচ থেকে চুরি করছিল, আর তিনি এর টেরও পাননি। তিনি হাঁপাতে লাগলেন এবং তার হাত তার বুকে চলে গেল। চেয়ারম্যান সাথে সাথে জল আনার ইশারা করলেন। রুমে উপস্থিত প্রত্যেকেই ধাক্কাই ছিল। আরিয়ানের মুখ একদম সাদা পড়ে গিয়েছিল, যেন তার শরীর থেকে সমস্ত রক্ত বেরিয়ে গেছে। সে ভয়ের চোটে কিছু বলতে পারছিল না। আরিয়ান নিজের হাঁকুতে পড়ে মিস্টার কাপুরের পা জড়িয়ে ধরল। সে খুব বাজেভাবে কাঁদতে লাগল এবং কাকুতি মিনতি করে বলতে লাগল যে এসব মিথ্যে, তাকে ফাঁসানো হচ্ছে। বাবা, আমি এমন কিছু করিনি, এই কাব্যা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। কিন্তু এবার মিস্টার কাপুর কোনো দয়া দেখালেন না। তিনি আরিয়ানকে জোরে ধাক্কা দিয়ে দূরে ঠেলে দিলেন এবং চিৎকার করে বললেন যে আমার থেকে দূরে থাকো, তুমি নীচ মানুষ। তুমি আমার মেয়ের জীবন বরবাদ করে দিয়েছ আর আমাকেও কাঙাল করে দিয়েছ। আমি তোমাকে জেলে পচাব। কাব্যা ঠান্ডা মাথায় রাহুলকে ইশারা করল। রাহুল সেই অডিও ক্লিপটা প্লে করে দিল, যা শুনলে লিয়ার হৃদয় ভেঙে যেত। পুরো বোর্ডরুমে আরিয়ানের নেশায় চুর গলা গুমগুম করতে লাগল, যাতে সে তার বন্ধুকে রিয়াকে একটা বোকা আর মোটা মেয়ে বলছিল, যাকে সে শুধু টাকার জন্যেই ফাঁসিয়েছিল। সেই গলা এত স্পষ্ট আর ঘৃণ্য ছিল যে সেখানে উপস্থিত কোনো মানুষই আরিয়ানকে মারা থেকে নিজেকে আটকাতে পারত না। মিস্টার কাপুরের চোখে এখন দুঃখের জায়গায় শুধু একটা ভয়ঙ্কর ঘৃণা দেখা যাচ্ছিল। চেয়ারম্যান মিস্টার শর্মার দিকে তাকালেন এবং জিজ্ঞেস করলেন যে এখন আমাদের কি করা উচিত। মিস্টার শর্মা হেসে হেসে বললেন যে চেয়ারম্যান স্যার, পুলিশ কমিশনের নিজের টিমের সাথে বিল্ডিংয়ের লবিতেই দাঁড়িয়ে আছেন, শুধু আপনার একটা ইশারার অপেক্ষা। চেয়ারম্যান ১ সেকেন্ডও নষ্ট না করে ইন্টারকমে নিজের সিকিউরিটি হেডকে পুলিশকে ওপরে পাঠানোর নির্দেশ দিয়ে দিলেন। আরিয়ান বুঝে গিয়েছিল যে এখন সব কিছু শেষ হয়ে গেছে। তার সমস্ত স্বপ্ন, তার দৌলত আর তার শান তাসের ঘরের মতো পুরোপুরিভাবে ভেঙে পড়েছিল। কিছু মিনিটের মধ্যেই পুলিশের ভারী বুটের আওয়াজ বোর্ডরুমের বাইরে শোনা যেতে লাগল। দরজা খুলল আর পুলিশ কমিশনার নিজের ৪ জন পুলিশ কর্মীর সাথে ভেতরে প্রবেশ করলেন। তারা সোজা আরিয়ানের দিকে পা বাড়াল। কমিশনার আরিয়ানকে বললেন যে তোমার উপর ওবেরয় গ্রুপ আর কাপুর গ্রুপ দুটোরই তরফ থেকে জালিয়াতি, ঠগবাজি আর চুরির গভীর অভিযোগ আছে। পুলিশকর্মী এগিয়ে গিয়ে আরিয়ানের হাতে হাতকড়া পরিয়ে দিল। ওই হাতকড়া আরিয়ানের অহংকার আর তার লোভের শেষ আর সাচ্চা ইনাম ছিল, যা সে আজ নিজেরই কর্মের কারণে পাচ্ছিল। আরিয়ানকে যখন পুলিশ রুম থেকে বাইরে নিয়ে যাচ্ছিল, তখন সে এক শেষবারের মতো ঘুরে কাব্যার দিকে তাকাল। তার চোখে এখন অহংকার নয়, বরং একটা হেরে যাওয়া আর লাচার মানুষের অসহায়তা ছিল। কাব্যা নিজের জায়গায় খুব শানের সাথে দাঁড়িয়েছিল। তার মাথা গর্বে উঁচু ছিল আর তার চোখে একটা অদ্ভুত শান্তি ছিল। ৫ বছর আগে যে মেয়েটাকে আরিয়ান বৃষ্টিতে ভিজতে আর কাঁদতে ছেড়ে দিয়েছিল, আজ সেই মেয়েটাই নিজের মেহনত আর সততা দিয়ে সেই অহংকারী মানুষটাকে তার হাঁটুতে এনে দাঁড় করিয়ে দিয়েছিল। আরিয়ান পুলিশদের থেকে হাত ছাড়ানোর অনেক চেষ্টা করল, কিন্তু তাদের পাকড় খুব মজবুত ছিল। সে চিৎকার করে বলছিল যে সে মিস্টার কাপুরের জামাই আর কেউ তাকে এভাবে গ্রেফতার করতে পারে না। কিন্তু কমিশনার তাকে একটা জোরালো থাপ্পড় কষালেন এবং বললেন যে এখন তুমি কোনো বড়লোক বাবার জামাই নাও, বরং শুধুই একজন মুজরিম। কমিশনার জানালেন যে রাহুল যে প্রমাণ পুলিশকে দিয়েছে সেগুলো এতই মজবুত যে তুমি জামিন তো দূরের কথা, কয়েক বছর পর্যন্ত এই জেলের অন্ধকার কুঠুরি থেকে বাইরে বেরোনোর রাস্তাও পাবে না। এই সব দেখে চেয়ারম্যানের চোখে কাব্যার জন্য সম্মান আরও বেশি বেড়ে গিয়েছিল। তিনি নিজের জায়গা থেকে উঠে কাব্যার দিকে এগিয়ে গেলেন এবং বললেন যে তুমি আজ আমাদের কোম্পানিকে একটা খুব বড় কলঙ্ক থেকে বাঁচিয়ে নিয়েছ। চেয়ারম্যান পুরো বোর্ডের সামনে এটা স্বীকার করলেন যে তিনি কাব্যাকে সাসপেন্ড করে খুব বড় ভুল করেছিলেন। তিনি বললেন যে কাব্যার মতো মেধাবী আর তেজস্বী মহিলাই এই কোম্পানিকে এগিয়ে নিয়ে যেতে পারে, আর এমন গাদ্দার লোকেদের শেকড় থেকে উপড়ে ফেলার সাহস শুধু তারই আছে।
পুলিশ আরিয়ানকে হ্যাচড়াতে হ্যাচড়াতে দরজার দিকে নিয়ে যাচ্ছিল। তখনই মিস্টার শর্মা আরিয়ানকে বললেন যে, মনে রেখো আরিয়ান, আইনের চাকা একটু ধীরে পিষে ঠিকই, কিন্তু সেটা খুব মিহি করে পিষে। তুমি নিজের লোভে পড়ে শুধু এই কোম্পানিকেই লুটোনি, বরং সেই মানুষটাকেও ধোঁকা দিয়েছ যে তোমাকে নিজের পরিবারের অংশ বানিয়েছিল। তোমার এই অহংকার আর তোমার এই অন্ধ লোভই আজ তোমার বরবাদির সবচেয়ে বড় কারণ হয়ে দাঁড়িয়েছে, আর এখন এই বরবাদি থেকে তোমাকে দুনিয়ার কোনো উকিল বা টাকা বাঁচাতে পারবে না। বোর্ডরুম থেকে বাইরে বেরোনোর সময় সমস্ত কর্মী লবিতে জড়ো হয়ে গিয়েছিল। যে লোকেরা কাল পর্যন্ত কাব্যাকে সন্দেহের দৃষ্টিতে দেখছিল, তারা আজ আরিয়ানকে হাতকড়ায় বাধা দেখে অবাক ছিল। আরিয়ান সবসময় নিজের রুতবা দেখিয়ে লোকেদের ভয় দেখাত, তাই আজ তাকে এই অবস্থায় দেখে অনেক কর্মীর মুখে একটা অদ্ভুত খুশি আর আরাম ছিল। প্রত্যেকেই বুঝে গিয়েছিল যে শেষমেশ সত্যেরই জয় হয়। আরিয়ান লজ্জার চোটে নিজের মাথা নিচু করে চলছিল, কারণ এখন তার কাছে কোনো মিথ্যে গল্প বাকি ছিল না। আরিয়ানকে পুলিশ ভ্যানে ঠেলে দেওয়া হলো এবং ভ্যানের দরজা জোরে বন্ধ হয়ে গেল। ভ্যানের সাইরেন বাজতে লাগল আর সেটা দ্রুত গতিতে পুলিশ স্টেশনের দিকে এগিয়ে গেল। এদিকে বোর্ডরুমে মিস্টার কপুর পুরোপুরি ভেঙে পড়েছিলেন। তিনি মেঝেতে বসে নিজের কপালকে দুষছিলেন। তাকে তার মেয়ে রিয়ার চিন্তা কুড়ে খাচ্ছিল। তিনি বুঝতে পারছিলেন না যে তিনি বাড়ি গিয়ে রিয়াকে এইসব কিভাবে বলবেন, যে যেই মানুষটার ওপর সে এত ভরসা করল, সে আসলে একজন খুব বড় ধোঁকাবাজ আর শয়তান ছিল। চেয়ারম্যান দীর্ঘশ্বাস নিয়ে বোর্ডরুমে উপস্থিত সব সদস্যদের দিকে তাকালেন এবং বললেন যে, আজ যা কিছুই হয়েছে তা আমাদের কোম্পানির ইতিহাসের সবচেয়ে কালো দিন ছিল, কিন্তু এর সাথেই আজ আমরা এটাও জানতে পেরেছি যে আসল প্রতিভা আর সততা কি হয়। তিনি কাব্যার দিকে ঘুরে খুব সম্মানের সাথে বললেন যে, তুমি শুধু নিজের নামের ওপর লাগা দাগই ধোনি, বরং এই পুরো ওবেরয় গ্রুপকে একটা খুব বড় ধ্বংসের হাত থেকে বাঁচিয়ে নিয়েছ। তোমার বুদ্ধি আর ধৈর্য আমাদের একটা বড় লোকসানের হাত থেকে সুরক্ষিত রেখেছে। চেয়ারম্যান সেই মুহূর্তেই নিজের সেক্রেটারিকে ডাকলেন এবং একটা নতুন নিয়োগপত্র তৈরি করার কড়া নির্দেশ দিলেন। তিনি পুরো বোর্ডের সামনে এটা ঘোষণা করলেন যে কাব্যাকে শুধু পুরো সম্মানের সাথে চিফ হিউম্যান রিসোর্স অফিসারের পদে ফেরত আনা হচ্ছে তাই নয়, বরং তার অসাধারণ ক্ষমতাকে দেখে তাকে ভাইস প্রেসিডেন্টের পদেও পদোন্নতি দেওয়া হচ্ছে। বোর্ডরুমে উপস্থিত সমস্ত লোকেরা দাঁড়িয়ে তালি বাজাল এবং এই সিদ্ধান্তকে স্বাগত জানাল। যে লোকেরা আগে কাব্যাকে সন্দেহের দৃষ্টিতে দেখছিল, আজ তারাই তার সামনে পুরোপুরিভাবে মাথা নত করেছিল। অন্যদিকে মিস্টার কাপুরের অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছিল। তার পুরো শরীর কাঁপছিল আর চোখে অনুতাপের জল ছিল। তিনি এটা বুঝতে পারছিলেন না যে তিনি তার মেয়ের রিয়াকে এই ভয়ঙ্কর ধোঁকার ব্যাপারে কিভাবে বলবেন। মিস্টার কাপুর ভারী পায়ে বোর্ড রুম থেকে বাইরে বেরোলেন এবং নিজের গাড়িতে বসে ডুকরে কাঁদতে লাগলেন। তিনি সারা জীবন টাকা আর প্রতিপত্তির পেছনে দৌড়ে যে সাম্রাজ্যে দাঁড় করিয়েছিলেন, আজ সেই দৌলতের লোভই তার নিজের জামাইয়ের রূপে তার বাড়িতে এমন এক সাপ পুষেছিল যা তাকেই ছোবল মারল। সন্ধ্যা নামার আগেই এই খবর পুরো শহরে মিডিয়াতে আগুনের মতো ছড়িয়ে পড়েছিল। টিভি চ্যানেলগুলোতে ওবেরয় গ্রুপে হওয়া এই মহা কেলেঙ্কারি আর আরিয়ানের গ্রেফতারির ব্রেকিং নিউজ চলছিল। রিয়া নিজের বিলাসবহুল বেডরুমে বসে নিজের নতুন দামি গয়নাগুলোকে দেখছিল। তখনই তার নজর টিভি স্ক্রিনের ওপর পড়ল। সেখানে নিজের স্বামীকে পুলিশের হাতকড়ায় বাঁধা আর মুখ লুকোতে দেখে তার পায়ের তলা থেকে মাটি সরে গেল। রিয়ার অহংকার আর তার দুনিয়া এক ধাক্কাতেই পুরোপুরিভাবে ভেঙে পড়েছিল। রিয়া কাঁপতে থাকা হাতে সাথে সাথে নিজের বাবাকে ফোন করল। ফোন ধরতেই মিস্টার কাপুরের কাঁদতে থাকা গলা শুনে রিয়ার বিশ্বাস হয়ে গেল যে টিভিতে দেখানো সমস্ত খবর একদম সত্যি। মিস্টার কাপুর নিজের মেয়েকে জানালেন যে কিভাবে আরিয়ান শুধু তাদের কোটি টাকার চুনই লাগায়নি, বরং ওই অডিও ক্লিপে তার সম্পর্কে কত নিচু আর অপমানজনক কথা বলেছে। এটা শুনতেই রিয়ার হাত থেকে ফোন ছুটে মাটিতে পড়ে গেল। সে ওই মেঝেতেই বসে জোরে জোরে কাঁদতে লাগল, যার ওপর দাঁড়িয়ে সে গত রাতে কাব্যার খুব খারাপ অপমান করেছিল। ওদিকে পুলিশ স্টেশনের একটা ছোট আর স্যাঁতস্যাঁতে লকআপে আরিয়ান মাটিতে মাথা নিচু করে বসেছিল। সে নিজের দামি আরমানি স্যুট এখনও পরেছিল, যা এখন নোংরা আর কুঁচকে গিয়েছিল। পুলিশ ইন্সপেক্টর লোহার গড়াদের বাইরে দাঁড়িয়ে তাকে একটা খবরের কাগজ ছড়ে দিলেন, যার প্রথম পাতায় আরিয়ানের হাত করা পড়া বড় ছবি ছাপা হয়েছিল। ইন্সপেক্টর খোঁটা মেরে বললেন যে
যে অহংকারের নেশায় তুমি অন্যদের পিষে মারছিলে, আজ সেই অহংকারই তোমাকে এই অন্ধকার কুঠুরিতে পৌঁছে দিয়েছে, যেখান থেকে বাইরে বেরোনোর রাস্তা এখন তুমি আর কখনো পাবে না। পুলিশ দ্বারা গ্রেফতার হওয়ার পর আরিয়ানের জীবনের খারাপ দিন শুরু হয়ে গিয়েছিল। লকআপে তাকে সাধারণ অপরাধীদের সাথে রাখা হয়েছিল, যেখানে তাকে মাটিতে শুতে হতো আর খাওয়ার জন্য শুকনো রুটি মিলত। যে মানুষ কাল পর্যন্ত 5 স্টার হোটেলে বিদেশি মদ খেত আর অন্যদের জুতোর ডগায় রাখত, আজ সে এক বিন্দু জলের জন্য পুলিশদের কাছে কাকুতি মিনতি করছিল। জেলের ওই ঠান্ডা রাতগুলো আরিয়ানকে পলে পলে মনে করাচ্ছিল যে অন্যদের হক মেরে কামানো দৌলত কখনো আরামের ঘুম দিতে পারে না। আরিয়ানের মাথায় গত 5 বছরের সমস্ত ঘটনা কোনো ফিল্মের মতো চলতে লাগল। তার মনে পড়ল যে কিভাবে সে কাব্যাকে ওই বৃষ্টির রাতে নিঃস্ব করে ছেড়ে দিয়েছিল, যখন তাকে সবচেয়ে বেশি প্রয়োজন ছিল। তার মনে হয়েছিল যে টাকা আর শক্তিই দুনিয়াতে সবকিছু, আর মানুষের অনুভূতির কোনো দাম নেই। কিন্তু আজ সে বুঝতে পারছিল যে কর্মের হিসেব এখানেই, এই দুনিয়াতেই চোকাতে হয়। কাব্যার চোখের জল আর তার দীর্ঘশ্বাস আজ আরিয়ানের পুরো দুনিয়াকে ছাইয়ের স্তূপে পরিণত করে দিয়েছিল, যা সে এখন আর কখনো বদলাতে পারবে না। মিস্টার কাপুর নিজের জামাইয়ের বিরুদ্ধে নিজে এগিয়ে এসে সাক্ষ্য দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। তার জন্য এটা কেবল টাকার কথা ছিল না, বরং এটা তার সম্মান আর তার ভরসার সবচেয়ে বড় খুন ছিল। শহরের বড় বিল্ডার হওয়া সত্ত্বেও মিস্টার কাপুর প্রতিদিন আদালতের চক্কর কাটতে থাকলেন, যাতে তিনি নিশ্চিত করতে পারেন যে আরিয়ান কোনো আইনি ফাঁকের ফায়দা তুলে বেঁচে না যায়। তিনি তার সমস্ত উকিলদের পরিষ্কার নির্দেশ দিয়ে দিয়েছিলেন যে যতক্ষণ না আরিয়ান সবচেয়ে কড়া শাস্তি পাচ্ছে, ততক্ষণ তারা শান্তিতে বসবেন না, এতে তার যতই টাকা খরচ হোক না কেন। আগামী কয়েক সপ্তাহে আরিয়ানের ওপর ওবেরয় গ্রুপ আর কাপুর গ্রুপ উভয়ের তরফ থেকেই জালিয়াতি, ঠকবাজি আর আত্মসাতের কয়েকটা গভীর মামলা দায়ের করে দেওয়া হলো। আদালতে আরিয়ানকে বাঁচানোর জন্য কোনো বড় উকিল সামনে এলো না, কারণ মিস্টার কাপুর নিজের পুরো শক্তি লাগিয়ে দিয়েছিলেন যাতে আরিয়ান কোনো মূল্যেই জামিন না পায়। মিস্টার শর্মা আর রাহুলের দ্বারা পেশ করা ডিজিটাল প্রমাণগুলো এত মজবুত আর সঠিক ছিল যে বিচারকের রায় শোনাতে একটুও সময় লাগল না। আরিয়ানকে তার গভীর অপরাধের জন্য 14 বছরের সশ্রম কারাবাসের কড়া শাস্তি শোনানো হলো। সাজা শোনার পর যখন আরিয়ানকে আদালত থেকে ফেরত জেলে নিয়ে যাওয়া হচ্ছিল, তখন রিয়াও সেখানে উপস্থিত ছিল। রিয়া আরিয়ানের দিকে একবারও তাকাল না আর নিজের উকিলের মাধ্যমে তাকে ডিভোর্সের কাগজপত্র ধরিয়ে দিল। রিয়ার চোখে এখন আরিয়ানের জন্য ভালোবাসা বা দয়ার কোনো জায়গা ছিল না, বরং শুধু একটা গভীর ঘৃণা আর তিরস্কার ছিল। আরিয়ান নিজের লোভে পড়ে নিজের পরিবার, নিজের সম্মান আর নিজের ভবিষ্যৎ সবকিছু চিরকালের জন্য হারিয়ে ফেলেছিল। এখন তাকে তার বাকি জীবন জেলের ওই 4 দেওয়ালের মাঝেই অন্ধকারে পচে কাটাতে হবে। এই সব থেকে অনেক দূরে ওবেরয় গ্রুপের হেডকোয়ার্টারে কাব্যা তার নতুন আর খুব বড় ভাইস প্রেসিডেন্টের কেবিনে বসেছিল। এই কেবিন শহরের সবচেয়ে উঁচু তলায় ছিল, যেখান থেকে পুরো দিল্লি শহর দেখা যেত। কাব্যা নিজের ডেস্কে রাখা নিজের মায়ের ছবিকে দেখল আর তার মুখে একটা খুব আরামের হাসি ফুটে উঠল। তার মায়ের চিকিৎসা খুব ভালোভাবে হয়ে গিয়েছিল আর এখন তিনি পুরোপুরি সুস্থ ছিলেন। কাব্যা প্রমাণ করে দিয়েছিল যে সত্যি আর সততার রাস্তা যতই কঠিন হোক না কেন, কিন্তু গন্তব্য সব সময় খুব সুন্দর হয়। সূর্যাস্তের সময় ছিল আর সূর্য ধীরে ধীরে দিগন্তে ডুবছিল। আকাশে কমলা আর গোলাপি রঙের একটা খুব সুন্দর ছটা ছড়িয়েছিল। কাব্যা নিজের চেয়ার থেকে উঠল আর জানালার কাছে গিয়ে বাইরে দেখতে লাগল। শহরের ঝলমলে আলো তাকে এক নতুন আশা আর এক চমৎকার কালকের বার্তা দিচ্ছিল। সে 5 বছর ধরে নিজের মনে যে দুঃখ আর কষ্টকে লুকিয়ে রেখেছিল, আজ তা সব পুরোপুরিভাবে শেষ হয়ে গিয়েছিল। আরিয়ানের পর্দাফাঁস করে সে শুধু নিজের বদলাই পূর্ণ করেনি, বরং নিজেকে একটা খুব মজবুত মহিলা প্রমাণ করেছিল। জীবন কাব্যাকে যে ধাক্কা মেরেছিল তা তাকে ভাঙতে দেয়নি, বরং তাকে একটা ইস্পাতের মতো মজবুত বানিয়ে দিয়েছিল। অন্যদিকে যে লোকেরা টাকা আর শক্তির গরিমায় অন্যদের নিজেদের পায়ের তলায় পিষেছিল, আজ তারাই নিজেরাই সেই কাদায় পড়ে নিয়েছিল, যেখান থেকে তারা কখনো বাইরে আসতে পারবে না। কর্মের চাকা ঘুরে গিয়েছিল আর প্রত্যেকেই তার কৃতকর্মের সঠিক ফল পেয়ে গিয়েছিল। কাব্যা একটা দীর্ঘশ্বাস নিল এবং মুখে নতুন চমক নিয়ে নিজের ডায়েরি তুলল, কারণ এখন তাকে তার জীবনের এক নতুন আর সোনালী অধ্যায়ের সুন্দর শুরু করতে হবে। কাব্যা নিজের অফিস থেকে বাইরে বেরোল। বাইরে ঠান্ডা হাওয়া চলছিল আর আকাশ তারায় ভরা ছিল। তার গাড়ি বিল্ডিংয়ের বাইরে তার অপেক্ষা করছিল।
সেই ঘুলে একবার ওবেলয় গ্রুপের সেই বিশাল আর উঁচু ইমারতটাকে দেখল, যা এখন তার সফল নেতৃত্ব আর সততার সাক্ষী হয়ে গিয়েছিল। কাব্যা হাসল আর নিজের গাড়িতে বসে পড়ল। গাড়ি শহরের চওড়া আর আলোকিত রাস্তায় এগোতে লাগল। কাব্যার চোখে এখন কোনো খেদ ছিল না, বরং একটা এমন শান্তি ছিল যা ঝড় পেরিয়ে যাওয়ার পর নিস্তব্ধতা আর আরামের খুব মিষ্টি অনুভূতি দেয়। এই গল্প শুধু একটা কর্পোরেট লড়াই বা ঠকবাজির কাহিনী নয়, বরং এটা এই কথার সবচেয়ে বড় প্রমাণ যে নিয়তি নিজের কাজ খুব নিঃশব্দে করে। খারাপ যতই শক্তিশালী আর চালাক হোক না কেন, এক না একদিন সত্যের সামনে তাকে হাঁটু গাড়তেই হয়। আর আরিয়ান নিজের চালাকি দিয়ে যে মহল বানিয়েছিল তা বালির প্রমাণিত হল, আর কাব্যা নিজের চোখের জল আর মেহনত দিয়ে যে ভিত রেখেছিল তা পাথরের মতো অটল রইল। সময়ের সাথে প্রত্যেকের আসল চেহারা দুনিয়ার সামনে এসেই যায়, কারণ ওপরওয়ালার লাঠিতে আওয়াজ থাকে না। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয়, মানুষকে কি তার খারাপ কর্মের শাস্তি এই জন্মেই ভুগতে হয়, আর আরিয়ান কি তার অহংকার আর ধোঁকাবাজির সঠিক শাস্তি পেল, নাকি কাব্যার তাকে আরেকটা সুযোগ দিয়ে ক্ষমা করে দেওয়া উচিত ছিল? নিজের মতামত কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন। আমরা আপনাদের উত্তরের সবসময় অধীর আগ্রহে অপেক্ষা করি। যদি আপনাদের এই গল্প পছন্দ হয়ে থাকে তবে ভিডিওটা লাইক করুন। এমন আরও আকর্ষণীয় ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আমাদের তরফ থেকে গল্পটা শেষ পর্যন্ত শোনার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।